ট্রাম্পের এই টুইটটা তো দেখতেছেন। ট্রাম্পের এই তার সোশ্যাল মিডিয়াতে যে টুইটটা করছে, তার ট্রুথ সোশ্যালে, এই ভাষা সম্ভবত পৃথিবীর বর্তমানে সবচেয়ে বর্বর দেশ যদিও কাউকে ধরেন, সেই দেশের রাষ্ট্রপতিও কিন্তু এই ভাষায় কথা বলতে পারে না, বা রাষ্ট্রপ্রধান বলেও না। আমার মনে হয় গত 100 বছরের যদি ইতিহাস টানেন, এরকম নোংরা ভাষায় কেউ আরেকটা দেশ সম্পর্কে বা আরেকটা দেশের জনগণ সম্পর্কে এই ভাষা ব্যবহার করে না। ট্রাম্প কেন করতেছে? অনেকে বলছে ট্রাম্প পাগল হয়েছে, আসলে তো ট্রাম্প একটু পাগল। কিন্তু আমি সবসময় বলি, এর আগেও একটা ভিডিওতে বলছি, পাগল হয়েছে মূলত আমেরিকা। ট্রাম্পের একটা দোষ, তার কথার লাগাম নেই, মুখের লাগাম নাই, সেই জন্য সে এই ভাষাটা ব্যবহার করতেছে। আজকে যদি ট্রাম্প এই নির্বাচনে না জিতে কমলা হ্যারিস জিতত, সেই ক্ষেত্রেও তার ভাষা এরকম হইতো না, ভদ্র ভাষা হইতো। তবে গত 1 বছর ট্রাম্প যা যা করছে, কমলা হ্যারিসও তাই তাই করতো। মানে রিপাবলিক বলেন, ডেমোক্রেট বলেন, যেই ক্ষমতায় থাকতো, ট্রাম্প এখন যা যা করতেছে, সিদ্ধান্ত দিচ্ছে, সেম সিদ্ধান্তই দিত, তবে মুখের ভাষাটা হয়তো ভিন্ন হতো। দেখেন, ট্রাম্প যখন ক্ষমতায় আসলো তখন আমেরিকার ডেপ চলে গেছে 35 ট্রিলিয়ন ডলার। মানে সারা বিশ্বের কাছে তাদের ঋণ চলে গেছে 35 ট্রিলিয়ন ডলার, এবং সেটা প্রতি মাসে মানে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংকে যারা, যেসব দেশ রিজার্ভ রাখছে ডলারে, তারা বা অথবা যারা বন্ড কিনে রাখছে, তারা যদি অর্ধেকও করে ফেরত নেওয়া শুরু করে, তাহলে কিন্তু আমেরিকা দেউলিয়া। আমেরিকার অর্থনীতি কিন্তু মারাত্মকভাবে বিপদে আছে। এই জন্যই কিন্তু ট্রাম্প এসেই সাথে সাথে রেসিপ্রোকাল ট্যারিফ নামে বিভিন্ন দেশে ট্যারিফ বসানো শুরু করছিল। ভাবতেছিল যে আমি যদি রেসিপ্রোকাল ট্যারিফ বসাই, তাহলে আমার ডোমেস্টিক যে ইন্ডাস্ট্রি সেটা গ্রো আপ হবে। কিন্তু এটা কখনোই সম্ভব ছিল না, কারণ আমেরিকার একদম দিন মজুর যারা কাজ করে, সবচেয়ে লো গ্রেড কাজ করে, অড জব করে, তাদেরও প্রতি ঘন্টায় মজুরি $15 প্লাস। এটা তারা অভ্যস্ত এই লাইফে। এখন একটা শার্ট অথবা একটা যে কোনো একটা প্রোডাক্ট বানাইতে গেলে যদি আমার লেবার কস্ট চলে যায় পার আওয়ারে $15, তাহলে অথচ প্রোডাক্টটার ভ্যালু $5। কিভাবে সম্ভব? এবং রেসিপ্রোকাল ট্যারিফ বা অ্যান্টি ডাম্পিং ট্যারিফ শুধুমাত্র সেই সব দেশেই কার্যকর হয় এবং ফল পাওয়া যায় যেসব দেশের লেবার কস্ট কম। আমেরিকার তো লেবার কস্ট কম না। ট্রাম্প 1 বছর ট্যারিফ নিয়ে যেভাবে সারা বিশ্বে তোলপাড় তুলল, এবং ট্যারিফ নিয়ে সে কিছু আদায়ও করছে, কিন্তু এখন আবার দেখতেছে যে এইটা আসলে কোনো লাভ হয় না, হিতে বিপরীত হচ্ছে। কারণ এই ট্যারিফগুলো বসানো হয় কিন্তু মূলত নিজের ডোমেস্টিক প্রোডাক্টকে প্রমোট করার জন্য। ধরেন আমি বাংলাদেশে একটা সুতা বানাই, আমেরিকায় একটা সুতা বানাই। আমেরিকার মার্কেটে আমার সুতা নিচ্ছে যেই দামে, সেই দামটা যদি চ্যালেঞ্জিং করা যায়, তাহলে আমেরিকার সুতাটা মার্কেটে চলবে ভালো। কিন্তু আমেরিকা তো সুতাই বানায় না, তখন কি হবে? তখন যদি আমার এখানে ট্যারিফটা বসায়, সেই ট্যারিফটা কিন্তু শোধ করতে হচ্ছে আমেরিকার নাগরিকদেরকেই। আরও সহজভাবে বলি, ধরেন একটা বেসিক নিডের প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা আমেরিকান নাগরিকদেরকে কিনতেই হবে। এখন সেটার উপর যদি আপনি অন্য দেশ থেকে আনবো না, নিজের দেশকে প্রমোট করব, সেই জন্য অন্য দেশের প্রোডাক্টের উপর যদি আমি শুল্ক বসায় দিই, অথচ আমার নিজের দেশে সেই প্রোডাক্টটা হয় না, তাহলে ঘুরে ফিরে কিন্তু এটা আরও ক্ষতিকর অর্থনীতির জন্য। সেটাই কিন্তু গত 1 বছর হয়েছে। ফলাফল কী দাঁড়াইছে? এখন কিন্তু আমেরিকার ঋণের পরিমাণ 35 ট্রিলিয়ন থেকে 1 বছরে চলে আসছে $40 ট্রিলিয়ন। এই মুহূর্তে আমেরিকা দেখতেছে চায়নাকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না। আপনারা জানেন হয়তো, সেটা পৃথিবীর যে টোটাল প্রোডাকশন ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির অলমোস্ট এখন 32% কন্ট্রিবিউশন করে একমাত্র দেশ চায়নাই। কল্পনা করতে পারতেছেন যে পৃথিবীতে যদি 100টা ইন্ডাস্ট্রি থাকে, সেখানে 32টাই চায়নার। এত ব্যাপক দূরত্ব পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি ইন্ডাস্ট্রি সেক্টরে।
আর ধারণা করা হচ্ছে 2035 সালে যে এই ইন্ডাস্ট্রিয়াল হাব 45% চলে আসবে শুধু চায়নার হাতেই। চায়নাকে কোনোভাবে আটকানো সম্ভব হচ্ছে না। সেই কারণেই কিন্তু মূলত ভেনেজুয়েলাতে যাওয়া, যখন মনে করেন রেসিপ্রোকাল ট্যারিফ বা অ্যান্টি ডাম্পিং ট্যারিফ এগুলো বসায়ও আমেরিকার অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পাশাপাশি চায়না সমানে তাদের আমেরিকাতে যে রিজার্ভ রাখছে সেই রিজার্ভ তোলা শুরু করছে। আমেরিকাতে যে ট্রেজারি বন্ড আছে সেই ট্রেজারি বন্ড বিক্রি করা শুরু করছে। এবং চায়নার দেখা যায় কি, ইউরোপেরও অনেকগুলো দেশ এবং দক্ষিণ কোরিয়া, জাপান এরাও ট্রেজারি বন্ড ছাড়া শুরু করছে। এখন একমাত্র ওয়েব আমেরিকার ছিল যে বিশ্বের জ্বালানি তেলের যদি নিয়ন্ত্রণ নিতে পারে, যদি পুরো জ্বালানি তেল আমেরিকার যে সিন্ডিকেট আছে তাদের হাতে আসে, সেই ক্ষেত্রে চায়নাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। কারণ চায়নার নিজের তো জ্বালানি নেই, সম্পূর্ণ জ্বালানি নির্ভর একটা ইন্ডাস্ট্রি, তাদের তাদের আমদানি করতে হয়। এই কারণেই মূলত ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তোলা। ওই ট্রাক্স এগুলো বা তারা আমেরিকার কথা শুনে না, এগুলো না। মূলত পৃথিবীর সবচেয়ে বেশি তেলের রিজার্ভ যেহেতু ভেনেজুয়েলায়, তাহলে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে ভেনেজুয়েলা দখল করছে। কিন্তু এইখানে আরেকটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে ভেনেজুয়েলার যে তেল উৎপাদন হয় সেই তেলটা অনেক ভারী, এটাকে রিফাইন করতে গেলে এবং সালফারের পরিমাণও অনেক বেশি। এইটার রিফাইনারি কিন্তু ওয়ার্ল্ডে খুবই কম। যেমন মানে ভেনেজুয়েলার ভিতরে যে রিফাইনারি আছে তারা বাদে বিশ্বের মাত্র আমেরিকাতে একটা আছে, আর ইন্ডিয়াতে দুইটা আছে। যেহেতু রাশিয়ার তেলটাও একটু ভারী, সেই জন্য ইন্ডিয়াতেও আছে। এখন ভেনেজুয়েলা থেকে যদি আপনার ক্রুড অয়েল নিয়ে আসে ইন্ডিয়াতে, সেটাকে আবার রিফাইন করে, এগুলো কিন্তু ওরকম আপনার মনে করেন প্রাইস বিষয়টাতে ভালো একটা খেলতে পারবে না আমেরিকা। আর বাকি থাকলো কি, মধ্যপ্রাচ্যের তো সম্পূর্ণ তেল দখলেই আছে। কিন্তু চায়না যেহেতু ইরান থেকে তেল নিচ্ছে এবং চায়নার মূল চাহিদার সম্পূর্ণ যোগান চাইলে ইরান এবং রাশিয়া দিতে পারবে, তাহলে তো এখানে আবার সমস্যা। কারণ রাশিয়ার তেলের মধ্যে ক্যাপ লাগানো আছে, প্রাইস মার্কেটে যা চলবে তার 15% মানে 15% ডিসকাউন্টে বিক্রি করতে হবে। এটা হচ্ছে G7 G20 একটা নিষেধাজ্ঞা আছে, আমেরিকার নিষেধাজ্ঞা আছে। ওটা কম মূল্যে আবার চায়নাই পাচ্ছে। এদিকে ইরানের যেহেতু নিষেধাজ্ঞা চলতেছে আজকে সেই 1979 সাল থেকে, ইরানও তেল একমাত্র বিক্রি করতে পারে হচ্ছে চায়নার কাছে, সেটাও কম দামে। এখন ইরানকে তেলটা দখল না করলে হবে না, এটা একটা ম্যান্ডেটরি। প্লাস ইসরায়েলের তো অনেক দিন থেকে খায়েশ যে এই মধ্যপ্রাচ্যে যারা আছে তারা প্রত্যেকটা দেশ হচ্ছে ইসরায়েলের প্রতি বায়োসড, মানে ইসরায়েলের উপর নির্ভরশীল। কারণ এরা হচ্ছে চারিত্রিকভাবে দুর্বলতা আছে, এরা এই অ্যাপস্টিন টাইপের অনেক ঘটনা আছে এই মধ্যপ্রাচ্যের সুন্নি দেশগুলোর প্রধানদের, তাদেরকে নখের আঙ্গুলে নাচাইতে পারে ইসরায়েল চাইলেই। কিন্তু ইরানের নেতাদের মধ্যে এই ধরনের চারিত্রিক সমস্যা নাই, এবং ইরানের নাগরিকদের মধ্যে অনেকটা ইম্প্যাক্ট। এবং ওই অঞ্চলে একমাত্র দেশ যার 9.5 কোটি জনসংখ্যা, এবং ওই অঞ্চলের একমাত্র দেশ যাদের মেয়েদের পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখন 100%-এর কাছাকাছি। এবং তাদের ইরানের শিক্ষাগত যোগ্যতা কিন্তু আমাদের বাংলাদেশ বা ভারতের মতন হস্তক্ষেপ করলেই শিক্ষিত কাউন্ট হয় না। আপনারা জানেন হয়তো যে পৃথিবীর একমাত্র পার্লামেন্ট যেটা ইরানের, এত বেশি পিএইচডি এবং পোস্ট গ্রাজুয়েট ডক্টরেট করা পার্লামেন্টেরিয়ান হচ্ছে ইরানের। তার মানে কীরকম একটা শিক্ষিত জাতি। প্লাস তাদের তেল আছে, তারা টেকনোলজি আছে, তাদের বিজ্ঞানে পৃথিবীর যে অ্যাপ্লাইড যে বিষয়গুলো আছে সায়েন্স, সেখানে প্রথম 5টা দেশের মধ্যে ইরান পড়ে সবগুলো সাবজেক্টে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, অ্যাপ্লাইড ফিজিক্স, বায়োকেমিস্ট্রি, ইভেন ন্যানো টেকনোলজিতেও পৃথিবীর প্রথম 5টা দেশের মধ্যে ইরান। এখনই ইসরায়েলের মাথা ব্যথা প্লাস আমেরিকার অর্থনৈতিক সমস্যা দুটো একসাথে হয়েছে, কথাটা বোঝেন। প্লাস ট্রাম্পের চারিত্রিক সমস্যা যেটা অ্যাপেস্টিন বিষয়টা, এই সমন্বয় করেই কিন্তু অনেকটা বাধ্য হয়ে ইরানে হামলা করা। কিন্তু ইরানে হামলা করতে যাওয়ার আগে একটা ধারণা ছিল যে অন্যান্য দেশে যে অতীতে ইরাকে বা লিবিয়াতে, সিরিয়াতে বা ওই অঞ্চলে যে যুদ্ধগুলো, বিশেষ করে ভিয়েতনামের পরে যে আমেরিকা যুদ্ধগুলো করছে, এগুলোতে দেখা গেছে যে প্রথম শটেই, প্রথম 2 দিনের মধ্যেই একদম ওদের তছনছ করে দেওয়া, এবং ওদের
প্রত্যেকটা দেশে দেখা যাচ্ছে ইরাক থেকে শুরু করে যে ওদের সেনাবাহিনীগুলো ওইভাবে প্রথম 2 দিনের বোম্বিংয়ে অস্ত্র সারেন্ডার করে ফেলে। সেম এই ধারণাটা নিয়ে আসছিল যে যদি সুপ্রিম লিডারকে মেরে ফেলতে পারি তাহলে ইরান ভেঙে পড়বে, কিন্তু বুঝতে পারে নাই যে এদের জেনেটিক একটা বড় বিষয় থাকে। যেমন আমাদের মনে আছে 1971 সালে 25শে মার্চ ম্যাসাকার চলাইছিল হচ্ছে সেনাবাহিনী, ঠিক এরকম ইস্যুতেই যদি একদম ম্যাসাকার চালায় তাহলে তো বাংলাদেশের মানুষ বাঙালিরা ভয় পেয়ে যাবে, কিন্তু হিতে বিপরীত হয়েছে, বাঙালি কিন্তু অস্ত্র হাতে তুলে নিছে। ঠিক ইরানেও কিন্তু এখন তাই হচ্ছে, ইরানের সাধারণ জনগণ এখন যুদ্ধে লিপ্ত হয়ে গেছে, একদম সাধারণ জনগণ। ওদের কাছে এখন খাওয়ার মূল্য দাম বিষয় না, ওদের দরকার হলে 3 বেলার মধ্যে 1 বেলা খাবে, কিন্তু জাতীয়তাবাদ প্রখর আকার নিছে, কারণ তাদের শীত দ্বারা শক্ত প্লাস শিক্ষিত। এবং আশ্চর্যজনকভাবে দেখবেন যে যারা এতদিন ইরানের সুপ্রিম লিডার বা ইরানের শরিয়া বিরোধী ছিল, ইরানের মধ্যে যারা ইরানের ভিতরে সেকুলার, অথবা যারা ইরান থেকে পালায়ে গেছে সেকুলারিজম যাদের আছে, এই বিদেশে থাকা ইরানিগুলো এখন দেশে ফিরতেছে, দেশের পক্ষে হয়ে যুদ্ধ করবে। এইটা একটা শিক্ষিত মানুষের এবং শীত দ্বারা শক্ত মানুষের একটা বড় বিষয়, যাদের পার্সোনালিটি আছে। আর ইরানের তো পার্সোনালিটি আমরা কি বলবো, এইটা নিয়ে আমরা কথা বলার যোগ্যতাই নেই। ট্রাম্প যখন বলছে তাদেরকে পাথরের যুগে ফেরত পাঠিয়ে দিবে, তখন ইরানের থেকে উত্তর আসে, তোমরা যদি আমাকে পাথরের যুগে ফেরত পাঠায় দাও, সেই পাথরের যুগে কিন্তু তোমার দেশে কোনো মানুষই ছিল না, অথবা গুহায় বসবাস করতো। আর সেই পাথরের যুগে কিন্তু সাইরাস আমাদের এখানে মানবতার ইতিহাস লিখতেছে। এই সাইরাস নিয়ে আমি একটা পরে ভিডিও করবো, দুর্দান্ত একটা পার্সোনালিটি বিষয়। এখন আমেরিকার হয়েছে কি, পাগল হয়েছে ট্রাম্প কেন, এই মুখের ভাষাটা কেন, এই যে উল্টা মাইর খাওয়া শুরু করছে এবং ব্যাপক মাইর। আপনি বুঝেন যে গত 40-45 বছর থেকে মধ্যপ্রাচ্যে যেসব সামরিক ঘাঁটি তারা তিলে তিলে গড়ে তুলছে, সেই সামরিক ঘাঁটির 19টার মধ্যে 13টা একদম আনহ্যাবিটেবল, মানে হচ্ছে একদম ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। প্লাস হরমুজ বন্ধ, বিশ্ব অর্থনীতিতে চাপ পড়তেছে। প্লাস সামনে রেড সি দিয়ে যে বাবুল মান্দাব দিয়ে যে একটা স্টেট আছে, এটা বন্ধ হইলে তো ওয়ার্ল্ডের 50% জ্বালানি বন্ধ হয়ে যাবে। এবং ওইটাও চাইলে যখন তখন ইরান বন্ধ করার ক্ষমতা রাখে হুতিকে দিয়ে, যেহেতু হুতি তাদের একটা একদম পালিত সংগঠন, সব বিপদ আপদে হুতির পক্ষ নিছে। এখন ট্রাম্পের ভাষা এরকম হয়ে গেছে, কারণ ট্রাম্প তো আর বাইডন বা কামালা হ্যারিসের মতন এত ভদ্র উচ্চশিক্ষিত না, একটা একদম গুন্ডা মাস্তান টাইপের ব্যবসায়ী, রিয়েল এস্টেট ব্যবসায়ী মানেই তো গুন্ডা ব্যবসায়ী। তাই তার ভাষাটা এরকম অশ্লীল ভাষা আসতেছে। এবং এইটা আরও হিতে বিপরীত হচ্ছে যে তাদের যে অ্যালায়েন্স কান্ট্রিগুলো ছিল, তারাও কিন্তু এখন আর ট্রাম্পের পক্ষে থাকতে পারতেছে না, ঘুরে ফিরে কিন্তু ট্রাম্পের নাম্বার 1 পজিশন টানাটানি করতেছে। তার মানে এই না যে তার নাম্বার 1 থেকে সরে আসে, চায়নাকে সামনে আসলে একদম আমেরিকা ধসে যাবে। ইংল্যান্ড সেই যে ব্রিটিশ রাজত্ব হারাইছে নাম্বার 1 পজিশন, এখনও কিন্তু ইংল্যান্ড কাউন্টেবল, এখনও তাদের কিন্তু জিডিপি অনেক হাই, ওয়ার্ল্ডের টপ 6-7-এর মধ্যে পড়ে, এবং এখনও কিন্তু তাদের একটা অবস্থান আছে। অতএব আমেরিকা সেকেন্ড পজিশনে আসা মানে একদম ধসে যাবে তা না। তবে ওই চায়নার কাছে যে হ্যান্ড ওভার করতে হচ্ছে, এবং দেখা গেছে যে রেসিপ্রোকাল ট্যারিফ দিয়েও হলো না, অ্যান্টি ডাম্পিং ট্যারিফ দিয়েও হলো না চায়নাকে কন্ট্রোল করা। এখন ইরানের তেলটাও পাওয়া যাচ্ছে না, মাঝখান দিয়ে মধ্যপ্রাচ্যের সব তেলই হয়তো হাতছাড়া হবে। এই জন্যই মূলত ট্রাম্পের মাথা খারাপ। এবং ট্রাম্পের প্রশাসনের মধ্যে, বিশেষ করে আর্মির মধ্যেও কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, সরকার ভার্সেস আর্মি। কারণ আর্মি কিন্তু ইরানে ম্যাসাকার চালানোর পক্ষে না, কারণ প্রফেশনাল একটা আর্মি কিন্তু কখনোই সাধারণ মানুষকে হত্যা করতে চায় না, কিন্তু ট্রাম্প প্রশাসন কিন্তু সেটাই চাচ্ছে। এখন তালগোল পাকায় ফেলছে, মারাত্মক তালগোল পাকায় ফেলছে ট্রাম্প। এর মুখের ভাষাটাই উল্টাপাল্টা হচ্ছে। এই মুখের ভাষাটা হয়তো এমন হইতো না কামালা হ্যারিস যদি তাদের রাষ্ট্রপ্রধান হইতো, প্রেসিডেন্ট হইতো, কিন্তু যেই কাজগুলো হচ্ছে সেই কাজগুলো যে সরকারই থাকতো সেই সরকারই করতো। কারণ আমেরিকা যে হারে দেনা বাড়তেছে, ঋণ বাড়তেছে,
প্রতি 6 মাস পর পর 1-2 ট্রিলিয়ন ডলার করে ঋণ বাড়তেছে, এটা কিন্তু ব্যাংকারাপ্টেড হয়ে যাবে ওয়ার্ল্ড ওয়াইড আমেরিকা উইদিন শর্ট টাইম, যদি এখান থেকে কাম ব্যাক করতে না পারে। তেলের খনি দখল না নিলে আমেরিকার অর্থনীতি কিন্তু অনেক বড় বিপদে পড়বে। এটাই হচ্ছে মূল বিষয়। পাশাপাশি ইসরায়েলের তো চুলকানি আছে, ইসরায়েলের কাছে অ্যাপেস্টিন ফাইল আছে, তাই ট্রাম্পকে নিজের মতন করে খেলতে পারতেছে। তা আমার ব্যাখ্যা হচ্ছে এইটাই ট্রাম্পের পাগলামি।